তানভীর চলে আসে, খুব কাছে চলে আসে শুভার, এতটাই কাছে যে নিঃশ্বাস আছড়ে পড়ে শুভার মুখের ওপর। শুভার নিঃশ্বাস তানভীরের মুখে পড়ে, শুকনো ঢোক গিলে তানভীর। যেভাবে কন্ট্রোললেস হয়ে মানুষ খুন করে তানভীর, ঠিক সেইভাবে কন্ট্রোললেস হয়েই নিজেই শুভার ভালোবাসা বেড়া জালে খুন হয়ে যাচ্ছে। তানভীর নিজেকে কন্ট্রোল করতে না পেরে শুভার গাল ধরে তার নিজের ঠোঁট শুভার ঠোঁটের কাছে নিয়ে আসে, খুব কাছে নিয়ে আসে। ঠোঁটে ঠোঁট বসাতেই আবার তাড়াতাড়ি করে শুভা দূরে সরিয়ে দেয় তানভীরকে। তানভীর বলে ওঠে, এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক নয় শুভা, চলো বাড়ি চলো, তোমাকে আমি দিয়ে আসি। কথাটা বলেই তানভীর উঠে শুভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তানভীর রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডব ও তার সাথে সাথে বের হয়। তানভীর খুব তাড়াতাড়ি শুভার হাতটি ধরে হেঁটে যেতে থাকে। বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরে আসে। সেই সময় মাহিন বলে ওঠে, ভাইরে এমনি নামতে দেখে আমার কিন্তু টেনশন লাগতেছে ভাইরা। মানিকের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটা বিড়ি বের করে আর তার সামনে ধরিয়ে দেয়, আর বলতে থাকে, সাকিব যখনই থাকবি টেনশনে মারবি টান, ব্যাস হয়ে যাবে। সাকিবের কথা শুনে বাকিরা হাসতে যেয়েও থেমে যায়, কারণ তানভীর ভালো মুডে আছে। যদি আবার রেগে যায়, আবার এমন তাড়াতাড়ি করে সুবার হাত ধরে নিয়ে যাচ্ছে যে তারা বিষয়টি খুব হালকাভাবেও নিতে পারছে না। তানভীর সরকার তো ভয় পাওয়ার লোকই নয়, কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? তারা চুপচাপ তানভীরের পিছু পিছু আসতে থাকে। তানভীর সুভাকে গাড়িতে বসিয়ে দরজাটা লাগিয়ে দেয়। সুভাও চুপচাপ বসে পড়ে। যাক, এবার সে বাড়ি যেতে পারবে। কিন্তু তানভীরের এমন কাজে সুভা খুব রেগে যায়। কেন তানভীর বারবার নিজের গণ্ডি পেরিয়ে সুভার কাছে আসতে চায়, এই বিষয়গুলো সুন্দর ও স্বাভাবিকভাবে নিতে পারে না সুভা। দরজা লাগানোর পর তানভীর গাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, আবার কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে গার্ডেনের দিকে নিয়ে যায়। তানভীর যে আসলে কি চায় সেটা বোঝা কারো সাধ্যেই নয়। তানভীর সুভাকে নিয়ে গার্ডেনের দিকে যায়, আর কেউ যায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে। সুভা কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশত তাকায় না। তানভীর সুভাকে নিয়ে নিজের সামনে দাঁড় করায়। সুভা মাথা নিচু করেই থাকে, কিন্তু তার মুখ কিছুটা গম্ভীর, সেটা তাকে দেখলেই বোঝা যাবে। তানভীর এবার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়ে মানুষ সম্মানের জাত সুভা, তাদের সম্মান দিয়েই রাখা উচিত। বিয়ের আগে আমি এমন কিছু করব না যেটা দ্বারা তোমার অসম্মান হয়। তানভীরের মুখে এই কথাটা শুনে সুভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীরের দিকে। তানভীরের মুখে এমন কথা শোনা কিছুটা অবাক করার মতো। সুভা তানভীরের দিকে তাকানো দেখে তানভীর বলে ওঠে, আমি চাইলে তোমাকে কাছে পাওয়ার কোনো ব্যাপারই না সুভা। এতদিনে তোমার শরীরে নানান জায়গায় আমার কামড়ের দাগ থাকতো। মাঝে মাঝে তানভীরের কথা শুনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম পুরুষ হচ্ছে তানভীর। কিন্তু যখনই তার কাজগুলো দেখে সুভার চিন্তা পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না। তানভীর সুভার দুজনেই চুপচাপ থাকে, একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না তাদের কোনো মুখে হাসি ছিল, আর না কোনো কিছু চিন্তার ছাপ। এ যেন নিদারুণ চাহনি তাদের। কিছুক্ষণ এভাবে চলে যায়, তারপর তানভীর বলে ওঠে, বাড়ি যাও শুভা, আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তানভীর বলাতেই সুভা চলে যায় পেছন ঘুরে। চুপচাপ কিছু দূর যাওয়ার পর তানভীর আবার সুভাকে জোরে ডাকে, এই সুভা। তানভীরের ডাক শুনে সুভা আবার দাঁড়িয়ে যায়। পেছন ঘুরে তাকাতেই তানভীর বলে ওঠে, কিছু না, বাড়ি যাও। সুভা খুব জোরে হেঁটে হেঁটে চলে যেতে থাকে, আর তানভীর তা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে। সুভার গাড়ি চলে যাওয়ার পরও তানভীর গার্ডেনে ঘাসের উপর শুয়ে পড়ে। তানভীরকে ঘাসের উপর শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডবরা তানভীরের কাছে এসে তানভীরের চারপাশে শুয়ে পড়ে। তখন তানভীর ভিড় করে বলে ওঠে, এই যে প্রেম কেন যে হয়, কি জাদু করলি রে সুভা রে। কথাগুলো বলেই তানভীর খুব জোরে জোরে গান গেয়ে সুভার নাম নিয়ে তলব করতে থাকে। তানভীরের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন। রক্ত নিয়ে খেলা তানভীর সরকারকে আজ একটা মেয়ের জন্য প্রলাপ বকছে। সাকিব তখন বলে ওঠে, নয়া নয়া প্রেমেতে এমনই হয় সবসময়। সাকিবের কথা শুনে তানভীর আকাশের দিকে তাকিয়ে পাখিদের উদ্দেশ্য করে বলতে থাকে, এই তোরা একে চুবা সবাই মিলে। তানভীরের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তানভীরও এসে তাদের সঙ্গে সুইমিং পুলে নেমে পড়ে। তানভীরকে নামতে দেখে বাকিরাও যে যার নেমে পড়ে। সাকিব তখন হাসতে হাসতে বলে ওঠে, প্রেমের মানুষরে এই রাতের বেলাও পানিতে ফেলাইয়া দেয়। আবার সাকিবের নিজের মুখ ফসকে কথাগুলো বলার জন্য তানভীরের টার্গেটে চলে আসে। তানভীর খুব জোরেই বলে ওঠে, তোর এখন ড্রেনে চুবামু। তৎক্ষণাৎ মানিক বলে ওঠে, ভাই আমরা ধরতাছি, আপনি চুবান। বাকি 4 জন সাকিবকে ধরার জন্য গোল হয়ে তার কাছে যেতে থাকে। তখনই সাকিব বলে ওঠে, ভাই ভাবির কসম, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন।
সুভার কসম শুনে তানভীর হাত দিয়েও ইশারা করে বাকিদের থামতে বলে। আর তানভীর বলে ওঠে, শালা বহুত চালাক আছস তুই, কি ভেবেছিস তোকে এভাবে ছেড়ে দেবো? কথাটা বলেই তানভীর ও তার পঞ্চপাণ্ডব তাকে পানিতে ডুবিয়ে রাখে। তানভীর নিজের থেকেও বেশি তার এই 5জন সঙ্গীকে ভালোবাসে। তাদের সাথে কিছু বলা বা কিছু করা মানে তানভীরের সাথে পাঙ্গা নেওয়া একই কথা। অবশ্য এই আশিনগর পুরো দেশে তানভীর সাথে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনই জন্মই নেয়নি। গাড়িতে বসে শুভা বিড়বিড় করে বলতে থাকে, মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তানভীর, কিন্তু তারপরই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া কিছুই দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আপনাকে তানভীর? শুভা গাড়িতে বসে সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা হয় মন থেকে, কিন্তু সেই ভালোবাসায় ভয় থাকে। সেই ভালোবাসা কি আদৌ কোনো ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না। ছোটবেলা থেকে আশিনগরে দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল শুভা। শুধু শুভা নয়, দেশের প্রায় সকল মানুষই পরিচিত। এক হলো সরকার বাড়ি, যেখানে দেশের প্রধানমন্ত্রী তামিম সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তামিম সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলে নিজের বাসভবনে থাকতে পারেন, কারণ তার ছিল ভিআইপি নিরাপত্তা, যেটা তামিম সরকারের ছিল। তাই আশিনগরে সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয়ত তানভীর সরকার, তার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আশিনগরের যুবরাজ বলা হয়। কিন্তু তানভীরের এই খুন খারাপের কথা জানে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। কিন্তু কথায় আছে, যেখানে টাকায় সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে, এই বিষয়টি ঠিক তাই। সুবার এখন যে বয়স, 7 থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তানভীর, যেটা সুবারও অজানা নয়। আপনি যতই স্ট্রং হোক না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল সুবার ক্ষেত্রে। তানভীরের নৃশংসতার কথা সুভা সেদিন শোনে, যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এর ঊর্ধ্বে, সে মন্ত্রীর ছেলে হলে ও এমপির হতে পারবে না, এটা বড় কোনো কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তানভীরের বিরোধী দলের একটা পুরো দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিনকে দিন মামলা চলতে চলতে বন্ধ হয়ে যায়। তাদের মরার অভিযোগ ধরে পড়ে একজন, কিন্তু সে সে আসল অপরাধী নয়, সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। আশিনগরে ছোট থেকে বড় প্রায় সকলেই তানভীরের থেকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সবাই অবগত। তাই যখনই নিউজে কোনো খবর আসতো, তখনই সুভা তানভীরের অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচন প্রচার করার সময় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ বাড়িতে পাওয়া যায়, সেদিন ও সুভার পরিবার তানভীরকে নিয়ে আলোচনা করে, তখন আরও বেশি ভয় ঢুকে যায় সুভার মনে। সে মনে মনে সব সময় দোয়া করত যেন তানভীরের সাথে তার দেখা না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই তানভীরের সাথেই সুভার কপাল মিলে গেল। রাত ঠিক 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসে। তানভীরের গাড়ি থামতেই সুভা নেমে পড়ে চটজলদি। সুভা বাড়িতে এসে কলিং বেল চাপতেই দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় সুভার মা, আর সুভাকে ভিতরে নিয়ে আসে। সুভা ভিতরে আসতেই তার মা তাকে টেনে নিয়ে যেয়ে বাথরুমে নিয়ে যায়, সুভার সাথে কোনো কিছু খারাপ হয়েছে কিনা সেটা দেখার জন্য। সুভার বাবা তখনও হলরুমেই বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবেই তার বাবা মায়ের চিন্তা চলে আসে, যেটা সুভার বাবা মায়ের হয়েছিল। যেই মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়েকে আজকে এসব কী দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে চলে যেতে বলে। সুভাও চুপচাপ নিজের রুমে চলে যায়। সুভার বাবা বলে ওঠে, সুভার মা, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো এখনই। তৎক্ষণাৎ সুভার মা বলে ওঠে, হঠাৎ এখনই? সুভার বাবা বলে ওঠে, যা বলছি তাই করো। পরশুদিন সুভাকে চিটাগাং নিয়ে যেতে হবে। সুভার মা বলে ওঠে, যে কি করবে তুমি? সুভার বাবা বলে ওঠে, পরেরটা পরে কি হবে সেটা দেখা যাবে। রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না দিয়ে মুখ হাত ঘষতে থাকে প্রচণ্ড জোরে জোরে। মনে হয় যে কত ময়লা লেগে আছে তার পুরো শরীরে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে মুছতে মুছতে। এমন দিন দেখবে সে কল্পনাও করতে পারেনি, কখনো ভাবেইনি নিজের বাবা মায়ের চোখে নিচে নেমে পড়বে এভাবে। এতটা কষ্ট হবে, পৃথিবীতে এরকম কষ্টের আর দুটো নেই। তাদের চোখে চোখ মেলাতেও খুব কষ্ট হচ্ছে সুভার। সুভার লজ্জা করছে খুব, নিজেকে নোংরা কীটপতঙ্গের মতো লাগছে তার কাছে। কিন্তু কী করার, আজকে সে যে নিরুপায়। সুভার কান্নার মাঝে তানভীরের ভিডিও কল আসে। তানভীরের কল দেখে সুভার চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে।
কল রিসিভ হতে তানভীর ভ্রু কুঁচকায়। তানভীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাঁদছো কেন শুভা? তানভীরের এমন গম্ভীর গলা শুনে শুভা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। শুভা আমতা আমতা করে বলে ওঠে, না না কিছু হয়নি তো, আমি কাঁদছি না তো। তানভীর বলে ওঠে, আমাকে কি আসতে হবে? শুভা ভয় পেয়ে যায় তানভীরের আসার কথা শুনে। তানভীর আসলে যে শিকদার বাড়িতে আরও একটি তুফান শুরু হবে, সেটার আজ শুভার বাড়িতে প্রবেশ করতেই পেয়েছে। তাই শুভা আমতা আমতা করে বলে ওঠে, আসলে জ্বর জ্বর লাগছে তো একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখটা এমন লাগছে। তখনই তানভীর বলে উঠল, ডাক্তার ডাকবো? শুভা বলে উঠল, না না ডাক্তার লাগবে না, আমি ঠিক হয়ে যাব এমনিতেই। শুভা বলল, আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতটাও একটু ব্যথা করছে, তাই মুখটা এমন লাগছে। শুভার নরম গলার ঠান্ডা আওয়াজে তানভীরের কাছে খটকা লাগে, কিন্তু রাতপুরি তো তার কাছে মিথ্যা বলবে না, তাই সন্দেহ করেও করে না তানভীর। তানভীর বলে ওঠে, আচ্ছা আমি ডাক্তার পাঠাচ্ছি। শুভা বলল, না না ডাক্তার লাগবে না। তানভীর বলল, কেন লাগবে না? শুভা বলল, আমি ঠিক আছি। তানভীর বলল, কিন্তু আমি ঠিক নাই, আমি ডাক্তার পাঠাচ্ছি। কথাটা বলেই তানভীর তার কথায় অটল থাকে। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না শুভা, তাই বলে ওঠে, তানভীর। সুভার হঠাৎ তানভীরের নাম ধরে ডাকাটা তানভীরের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, জি ম্যাডাম বলেন। শুভা বলে ওঠে, বিয়েটা কি? আর কিছু বলতে পারে না। তানভীর বলে ওঠে, শুক্রবারেই হবে। এবার শুভা বলে ওঠে, আমি তো এখনো সুস্থ নই। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, আমি করে দেব, ডোন্ট ওয়ারি। তানভীরের এমন কাট কথা শুভা বুঝতে পারে যে তাকে আটকানো এত সহজ নয়। ঝড় তুফান আসলেও তানভীর এক কথায় অটল। কিন্তু শুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। শুভাকে চুপ থাকতে দেখে তানভীর বুঝতে পারে সে কিছু বলতে চায়। তানভীর বলে ওঠে, কিছু বলবে রাতপরি? শুভা মাথা নেড়ে না বলে। তানভীর ও শুভাকে আর ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে তিনজন লেডি ডাক্তারকে শুভাদের বাসায় পাঠাতে বলে, আর নিজের শুভার ছবিগুলো স্ক্রোল করতে থাকে। তানভীরের এখন প্রধান কাজ হলো একটু পরপর শুভার ছবি দেখা। শুভার মাঝে তানভীর কী দেখছে সেটা সে জানে না, কিন্তু শুভাকে না পেলে তানভীর সব কিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না। এটা তানভীরও ভালোভাবে বুঝে গেছে। রাত 10টা। তিনজন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে শুভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ শুভার মাও ছিল তাদের সাথে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। শুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব কিছুই সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে শুভা কিছুক্ষণ একা থাকতে চায় তার রুমে। তারপর তার বাবা মা একসাথে প্রবেশ করে রুমে। শুভার বাবা মা এসে তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভিতর অব্দি কেঁপে ওঠে শুভার বাবা মায়ের। শুভার বাবা বলে ওঠে, মা আমরা তোকে বিশ্বাস করি, তোকে ভরসা করি। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় শুভা তার বাবার দিকে। তার বাবা ও শুভার মাথায় হাত রাখে আর বলে ওঠে, তানভীরকে বলে বিয়েটা কিছুদিন পিছিয়ে দে মা। আমি যে নিরুপায় মা, যেদিন তোর সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। শুভা বাবার কথা শুনে শুভার চোখ দিয়ে আপনা আপনি জল পড়তেই থাকে। আর এইদিকে শুভার বাবা কথাটা বলেই চলে যায় সেখান থেকে, সাথে মাও। কিন্তু শুভার তো জানে এতে কোনো লাভ নেই। তানভীর কোনোদিনও পিছিয়ে দেবে না বিয়েটা। শুভা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। একদিকে তানভীর আর একদিকে পরিবার। খুব দুটনায় পড়ে যায় শুভা। সরকার বাড়ি। আজকে ঘটনার একটার পর একটা প্রেস মিটিং করতেই থাকে ডিআইজি ও অন্যান্যরা। সবাই জানতে ইচ্ছুক তামিম সরকার ঠিক আছে কি না। তামিম সরকার পাওয়ারে আসার পর থেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উনি। তাই ছেলে যেমনই হোক না কেন বাবাকে সবাই পছন্দ করে। প্রেস মিটিং এর জন্য তৈরি হচ্ছিল তামিম সরকার। ঠিক তখনই তানভীর এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তানভীরকে দেখা মাত্রই অনেকেই ঘামতে থাকে আর অনেকেই সম্মান জানায়। এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। মনে মনে তারা বলে, তানভীর এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস মিটিংয়ে তানভীর ও তামিম সরকারের পিছনে ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সব কিছু বন্ধ করে তামিম সরকার ছেলেকে নিয়ে খেতে বসেন। প্রত্যেকবারের মতো তামিম সরকার তার ছেলেকে খাইয়ে দিচ্ছে। পাশে আইসা বেগম বসা। ছেলে বাড়ি আসলে আইসা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পিছনেই পড়ে থাকে। তামিম সরকার বলে ওঠেন, যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো আপনার? তামিম সরকারের এমন কোশ্চেন শুনে তানভীর মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আপনি কি লজ্জা পাচ্ছেন বাবাজান?
তানভীর সরকারও আজকাল লজ্জা পায়। প্রতি উত্তরে তানভীর বলে ওঠেন, আব্বাজান। তানভীর এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটুও লাজ লজ্জা পাবে না। আপনি আমার আব্বা গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি। যেখানে নিজের প্রেমিকের কথায় একটু তো লজ্জা দেয় আব্বা। নিজের বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তামিম সরকার ও আয়েশা বেগমের মন জুড়ে যায়। তানভীর বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিকই থাকে, এটাই অনেক। তানভীরের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায়, জাতে মাতাল কিন্তু তালে ঠিক। এরকমটা খুব কম সময়েই দেখা যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তানভীর ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না, যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন ও ভালোবাসাহীন মমতাহীন ভাবে, কিন্তু তারা যখন কারো মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটা এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। ঠিক তানভীরের সাথেও এরকমটা হয়েছিল। সেই জীবনে 28টা বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও শোভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মন ধীরে ধীরে গলতে শুরু করে দেয়। তানভীরকে দেখলেই যারা সবাই ভয় পায়, কিন্তু তানভীর চায় ওই সবাই মধ্যে শোভা যেন না পড়ে। তানভীর চায় শোভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক। তানভীরকে যখন হাজারটা খুন করত তার বিন্দুমাত্র কষ্ট লাগতো না। সেই মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল, যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভাকে গালে থাপ্পড় ও আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তানভীর কখনো কোনো মেয়ের গায়ে হাত তুলেনি, সবসময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে। কিন্তু যেদিন সুভার গালে চড় মেরেছিল সেদিন কাঁচি দিয়ে নিজের হাতটা কেটে ফেলেছিল। তানভীর ঠিকঠাকভাবে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তানভীর যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তানভীরের ব্যস্ততাও বেড়ে যাচ্ছে, কিন্তু এত কিছুর মাঝেও 5 দিন পর তার শখের নারীকে নিজের করতে চলেছে, সেটা সবসময় তার মাথায় চলে। খুব সকালে থেকে উঠে তানভীর, আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা কোনো একটা ধামাচাপা দেওয়া বিষয় তুলে আনে, সেটা দেখার জন্যই তানভীরের সংসদে যাওয়া। কিন্তু তানভীর একা নয়, সাথে তামিম সরকারও যাচ্ছে, কারণ সামনে এমপি নির্বাচন। আর এমপি নির্বাচন হবার সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্যে থেকে একজনকে মন্ত্রী নির্বাচন করে। এখানে তানভীর যে এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে। কিন্তু সংসদে এই 300টি আসনের মধ্যে 290টি আসন যেন তামিম সরকারের পক্ষে আসে, এটা নিয়ে তানভীরের পরিকল্পনা। এর মাঝে তানভীরের একটা খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তামিম সরকারের জায়গা কেউ চালাকি করে অন্য কাউকে দেবে কিনা, এটা নিয়ে বেশ সন্দেহ রয়েছে তানভীরের মধ্যে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নয়, যেখানে টাকা দিয়ে বাঘের চোখ কেনা যায় সেখানে সবই সম্ভব টাকা দিয়ে। তানভীর প্রতিদিনের মতো আজকেও সেম একই গেটআপে বের হয়েছে, কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে। তানভীর নিচে নেমে এসে দেখে তামিম সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। তানভীর উপর থেকে নিচে নেমে এসে চেয়ার টেনে বসতে বসতে বলে ওঠে, শুভ সকাল আব্বাজান। তখন তামিম সরকার বলে ওঠে প্রত্যুত্তরে, শুভ সকাল বাবাজান। তামিম সরকার ছেলেকে বলে ওঠেন, ঘুম হলো ঠিকঠাক? তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ বাবাজান হয়েছে। প্রতি উত্তরে তামিম সরকার বলে ওঠেন, চলেন তাহলে বের হই, নাস্তাপাট অফিসেই করব আজ। প্রতি উত্তরে তানভীর সম্মতি জানায়, আর তারপর তানভীর সরকার ও তামিম সরকার বের হয়ে যায়, আর তাদের পিছু পিছু হাঁটতে থাকে হাই সিকিউরিটি ড্রোন। গাড়িতে ওঠে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন হয়ে উঠে পড়ে দুজনে। সংসদ ভবন। তানভীর ও তামিম সামনে পিছনের ডেস্কে বসে, তাদের পাশে পাশে বাকি এমপি ও বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10টা 30 এর সংসদে আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করেন এবং ধীরে ধীরে কাজকর্ম শুরু হয়। আজকে পার্লামেন্টের বিষয় ছিল তামিম সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মকলেশ বসু আজকে খুব কড়া একটা মুড নিয়েই বসে আছে। না, তামিম সরকারকে আজ একটা হেনস্থা ও আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মকলেশ বসু বলে ওঠেন, মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেট ভরায়
তাহলে দেশ কিভাবেই চলবে? মকলেশ বসুর কথা শুনে তামিম সরকার চুপচাপ বসে থাকলেও তানভীর খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তাদের দিকে। তিনি আরও বলতে থাকেন, তামিম সরকার গত 15 বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তামিম সরকারকে দল থেকে বহিষ্কার করা। এমন জোর দ্বারা কি দেশ চলে, মাননীয় স্পিকার? মকলেশ বসুর কথা শেষ হওয়ার সাথে সাথে তানভীর বলে ওঠে, আই অবজেক্ট মাননীয় স্পিকার। তানভীরের দাঁড়ানোর সাথে সাথে মকলেশ সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তানভীর চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হলে যদি অন্য কথা হতো, এতক্ষণে মকলেশ বসুর 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। তখন স্পিকার বলে ওঠে, প্রসিস। তানভীর বলে ওঠে, ধন্যবাদ মাননীয় স্পিকার। তানভীর একটু বাঁকা হাসি দিয়ে মকলেশ বসুর দিকে তাকায় আর ঠোঁট এলিয়ে বলতে থাকে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তামিম সরকার এই দেশ এবং দশের জন্য কি কি করেছে সেটা জনগণের জানা এবং রাজত্ব করের প্রতিটি হিসাব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলেই চুরি করে কানাডায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়েছে, সে কি নিজের যত চুরির হিসাব দিতে পারবে? বীরের কথায় বাকি নেতারা সহমত পোষণ করে, তাই তারা দেশকে হাততালি দিয়ে সমর্থন জানায়। অপরদিকে মকলেশ বসু ঘামতে শুরু করে। তানভীরের কথা শুনে প্রতিউত্তরে মকলেশ বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভাররুল হয়ে যায়। তাকে থামিয়ে তানভীরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। প্রতিউত্তরে তানভীর বলে ওঠে, মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না, বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গিতে সামলাচ্ছি আমি। এদিক দিয়ে আমার নিজের লুঙ্গি খুলে যাচ্ছে, তাই সম্মান শেষ। তানভীরের প্রতি উত্তরে আবার সংসদে দেশকে করতালির ধ্বনিতে মতরিত হয়। আবার তানভীর বলে ওঠে, মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজে খাওয়া একই কথা। এবার মকলেশ প্রতি উত্তরে বলে ওঠে, আই অবজেক্ট মাননীয় স্পিকার, যদি তানভীর সরকার এর কোনো প্রমাণ দেখাতে না পারে, তার এমপি পদ বাতিল করা হোক। এবার তানভীর সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মকলেশ বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল করার ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা শব্দের ব্যবস্থা ও তানভীর করে। সংসদ শেষে তানভীর ও তামিম সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনে আর 1 মাস বাকি। এর মাঝে তানভীর কোনো ঝামেলাই চায় না। এসব করে প্রায় সারাটা দিন তানভীরের কেটে যায় ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে কারো কোনো খবর পায়নি বা খোঁজ হয়নি। কিন্তু হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তানভীরের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে চোয়াল শক্ত হয়ে যায়। তানভীর উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে। সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। সুবার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার। কিন্তু বিকেলবেলা কলি কাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায় তার মনটা একটু ভালো হবে বলে। সুভার মাও খুব জোর করে মেয়েটাকে। মেয়েটার মন একটু হলেও ভালো যদি হয় এতে। শুভা নর্মাল একটা কুর্তি পরে মাথায় ঘোমটা দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3জন মিলে আরতিনগরে ছোট্ট একটা লেগির পড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছপালা ঝুলতে থাকায় দৃশ্যটা বেশ মনোমুগ্ধকর। আজ অনেকদিন পর সুভার মনটা ভালো হয়ে যায়। কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বকাটে ছেলেরা আড্ডা দেয় সেখানে এবং মেয়েদের টিজও করে। সুভা ও তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়। অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছু বকাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে কয়েকটা কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা ও তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে চায়। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পা একটু ব্যথাই লাগে সুভার, আর তার হাতে বেশ টান টান অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালি ভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়া রাগান্বিত হয়ে সামনে তাকাতেই পুরো ঠান্ডা হয়ে যায় শরীর। ভয়ে হাত পা কাঁপতে থাকে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তানভীর সুবার হাত ধরে। তানভীর সুবার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তানভীর। সারা রাস্তা সুভা খুব ভয়ে ভয়ে থাকে। আজকে না জানি সুভার সাথে কি কি হয়, এই ভয়ে কাঁপতে থাকে সুভা। তানভীর গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে পড়ে। চেম্বারে আগে থেকে কয়েকজন লোক ছিল। তাদেরকে বের করে দিয়ে তানভীর সেই চেম্বারে ঢুকে পড়ে আর সুভাকে ধাক্কা দিয়ে ফেলে।
এবং দরজাটা লক করে। তারপর এক পা করে সামনের দিকে পা বাড়ায়। তানভীরকে এগিয়ে আসতে দেখে সুভা উঠে পিছাতে থাকে ভয়ে ভয়ে। তানভীর তখন প্রচণ্ড রেগে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কার পারমিশন নিয়ে বের হয়েছিলি বল। সুভা ভয়ে ভয়ে বলে ওঠে, কারো না। তানভীর তখন সুভার কোমর ধরে সামনে এসে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে দিয়ে তার উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে। তানভীর সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে গোটা জায়গায় আবারও ব্যথা হয় সুভার। সুভা আমতা আমতা করে বলে ওঠে, আমার লাগছে তানভীর। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, লাগুক, তোকে যে জানে মারতেছি না এটাই অনেক। সুভা প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, প্লিজ আমাকে মাফ করে দেন। সুভা খুব জোরে কেঁদে ওঠে কথাগুলো বলতে বলতে। কিন্তু তানভীর বলে ওঠে, আমার ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দই নেই সুভা। দোষ যখন করেছি শাস্তি পাইতেই হইব এখন। কথাগুলো বলেই তানভীর নিজের পাঞ্জাবির হাতা উপরে ওঠাতে থাকে আর সুভা ভয়ে আরো বেড়ে যায়। তানভীর সুভার মুখের কাছে নিজের মুখ আনতেই সুভার চোখটা বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই সুভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তানভীরের সেদিকে কোনো ধ্যান নেই, তার রাগের কাছে কোনো কিছুই ম্যাটার করে না। তানভীর সুভার ঠোঁট ছুঁই ছুঁই সামান্য একটু গ্যাপ। তখনই তানভীর বলে ওঠে, আস্তা ফেরুকলা বলে হুট করে উঠে দাঁড়ায় তানভীর এবং সুভার পাশে হেলান দিয়ে বসে। তানভীর উঠে দাঁড়াতেই সুভা একটু একটু করে চোখটা খোলে। সুভাকে চোখটা খুলতে দেখে তানভীর বলে ওঠে, বিয়ের আগে এত কাছে আসলে গুনাহ হয় সুভা। তানভীরের কথা শুনে সুভা চোখ বাঁকিয়ে তানভীরের দিকে তাকায়। একটু আগে তো তানভীর নিজেই সুভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমন ভাব করে বলছে যেন সুভা নিজেই তানভীরের কাছে এসেছে। যাতে মাতাল তালে ঠিক লোকদের মতো ভয়ানক লোক মনে হয় না দুনিয়াতে আর কেউ আছে। এরা নিজের জাতও ঠিক রাখে আর রাত্রে মাতালও হয়। তানভীর উঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসায়। সুভা মুখ গোমরা করে বসে থাকে। তানভীর কিছু বলার আগেই সুভা শক্তভাবে তাকিয়ে তানভীরকে বলে ওঠে, আপনি খুব ভয়ঙ্কর তানভীর। সুভার কথা শুনে তানভীর হেসে ওঠে আর সুভা বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তানভীর সুভার চোখের পানি মুছে দিতে দিতে বলতে থাকে, আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর সুভা। এবার তানভীর সুভার চুল ঠিক করতে করতে বলতে থাকে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন প্রেমিকা হয়েছ শুধু তাতেই এই অবস্থা তোমার। বউ হলে কেমন করে সামলাবে আমাকে তুমি সুভা। প্রতি উত্তরে সুভা বলে ওঠে, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবেন তানভীর। সুভার কথা তানভীরের কান অবধি যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তানভীর। তার চোয়ালটা এত শক্ত হয়ে যায় যে কোনো সময় সুভাকে গিলে ফেলতে প্রস্তুত। তানভীর উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে বলে, বাড়ি যাও সুভা। কথাটা বলে তানভীর তার লোক দ্বারা সুভাকে বাড়িতে পাঠিয়ে দেয় আর নিজেই চেয়ারে গা এলিয়ে বসে। বেশ অনেকক্ষণ তানভীর চুপচাপ বসে থাকে, যতক্ষণ না সুভাদের বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তানভীর তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া ওড়াতে থাকে। সুভা বাড়িতে আসতেই তার বাবা মা হাজারটি প্রশ্নের তীর ছুড়ে দেয় তার দিকে। সুভা এসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কীটের মতো মনে হয় সুভার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে তখন তার পুরো পৃথিবী কালো অন্ধকারে ভেসে যায়। সুভা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি একজন মানুষের জীবনে চলে? কেউ কি নেই যে তানভীর সরকারের হাত থেকে সুভাকে রক্ষা করবে? একজন এমপির বিরুদ্ধে লড়াই করতে ও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? তানভীরের 2 সেকেন্ডও লাগবে না তাকে দুনিয়া থেকে গায়েব করতে। আজকাল সততা টাকার নোটের কাছে ভারীতে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রী যেখানে হাত সেখানে কেউ কিছুই করতে পারে না। সুভা তার পরিবারের কথা ভেবে এতদিন মুখ বুজে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখেই সবথেকে বেশি ঘৃণিত বলে মনে হচ্ছে। নিজেকেই এখন দোষের ভাগিদার মনে হচ্ছে। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করে মরে যাওয়া। সরকার বাড়ি। আয়েশা বেগম বলে ওঠে, তানভীর তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা। প্রতি উত্তরে ঝর্ণা বলে ওঠে, কিন্তু বিয়ে তো আমাকেই করতে হবে ফুপি। প্রতি উত্তরে আয়েশা বেগম বলে ওঠে, তানভীর আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ ও তাকেই বিয়ে করতে পারবে। মা হিসেবে আমি জোর করব না, আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করব না বলে দিলাম। কথাটা বলেই আয়েশা বেগম চলে যায় রান্নাঘরে, আর ঝর্ণা বসার ঘরেই বসে থাকে। ঝর্ণা বিড়বিড় করে বলতে থাকে, একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি, তাই তানভীর ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার। এবার তোমাদের ঝর্ণার সম্পর্কে বলি। ঝর্ণা হলো তানভীর সরকারের ফুফাতো বোন।
ছোটবেলা থেকেই তানভীরের এই বেপরোয়া চলাফেরা দাপটের সাথে ওঠা বসা তার পছন্দ। তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তানভীরের বউ হবে। কিন্তু তানভীর আশেপাশে আসলেই তার খুব ভয় লাগে, কারণ তানভীর কথা কম বলে আর খুন বেশি করে। তাও তানভীর সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তানভীর আর একটা মেয়েকে ভালোবাসে বলে সে মেনে নিতে পারেনি। রাগের সীমা বেড়ে যায়। যে করে হোক তানভীরকে করতে চায়। রাত 12টা, সুভা তখন তার রুমেই ছিল। হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের অস্বস্তি খুঁজতে যেতেই সুভার নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতেই আশেপাশে মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। সুভার মা চিৎকার করে বলতে থাকে, আগুন শুভা, জলদি বের হ। সুভা তার বাবা মা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশে দেখে সুভা ভয়ে আঁতকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশে সকল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সুভা পেছনে তাকাতেই দেখে তানভীর তার জিপের সামনে হাত ভাঁজ করে চোখে কালো একটা চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর আশেপাশে তার লোকেরা দাঁড়িয়ে আছে। সুভা বাইরে আসা মাত্র তানভীর একটি মাইক হাতে নেয় আর বলতে থাকে, প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পোড়া এলাকাবাসী না হতে চান তো সুন্দর মতো মঈনুদ্দিন সিকদারের বড় মেয়ে সুভা সিকদারকে বলুন নিজের ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হতে। তানভীর মাইকটা নামিয়ে সুন্দর মতো আবার হেলান দিয়ে দাঁড়ায় গাড়ির সাথে। আর সকল বাড়ির লোকেরা সুভাকে ঘেরা করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তানভীরের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না বরং ঘৃণা হলো সুভার মনে। তানভীর বলে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, জি ভাই। তানভীর বলে ওঠে, উড়াই দে। ভাইয়ের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা দিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ আরও বেড়ে যায়। তারা সুভাকে আরও গভীরভাবে অনুরোধ করতে থাকে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তানভীরের দিকে ছুটে যায়। সুভাকে তানভীরের দিকে এগিয়ে আসতে দেখে তানভীরও দুকদম এগিয়ে যায়। আর সুভা বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে চাই তানভীর। তানভীর বলে ওঠে, সত্যি? তুমি নিজের ইচ্ছাতে রাজি হয়েছো তো? সুভা বলে ওঠে, জি। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, আমি কি তোমাকে কোনো রকম জোর করেছি? সুভা বলে ওঠে, না। তানভীর এবার নিজের চশমা খুলে ফোঁ দিয়ে আবার পড়ে ফেলে। আর সুভাকে বলে ওঠে, মুসলমানের এক কথা, নিজ ইচ্ছাতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, পরে আবার বইল না আমি জোর করছি। তানভীরের কথা শুনে সুভার চোখে পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানোকে কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে? তানভীর এসে সুভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু গেড়ে বসে বলতে থাকে, তানভীর, নিজের ইচ্ছায় বিয়ে করবা আমাকে কিন্তু। প্রতি উত্তরে সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তানভীর তার পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সুভার হাতে পরিয়ে দেয়। চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে। তার মাঝে তানভীর হাঁটু গেড়ে বসে সুভাকে প্রপোজ করছে। দৃশ্যটি কোনো সিনেমার শুটিংয়ের থেকে কম নয়। তানভীর রিংটা পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায়, তারপর একটু নিচু হয়ে সুভার কপাল বরাবর চুমু দেয়। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তানভীরের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে এখন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তানভীর সুভার চোখের পানিও মুছে দেয় এবং সুভা দুগালে আলতো করে ধরে। আর সুভার উদ্দেশ্যে বলে ওঠে, এটা শুধু একটা আংটি ছিল না সুভা, তুমি তানভীর সরকারের আমানত, এটা তার প্রমাণ। সুভা কোনো প্রতিউত্তর করলো না। সুভা বলে উঠল, বাড়ি ঘরগুলো পড়ছে তানভীর। তানভীর বলে উঠল, আমার মন আরও বেশি পুড়তেছে সুভা, সেদিকে ধ্যান দাও সুভা। তানভীরের এমন ভাবহীন কথায় সুভার মুখ আরও শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পাচ্ছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করেই ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল তাহলে। সুভা তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি বানানোর কথা, যেখানে বিমান দ্বারা সোডিয়াম পটাশিয়াম সালফিউরিক অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয় মেঘের মাধ্যমে, এতে বৃষ্টি করানো হয়। কিন্তু এটা তো আরবে করা হয়, তাহলে কি বাংলাদেশেও করানো হয়? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু? যার মাধ্যমে দেশ চলে তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতেও পারবে, আবার বলা বাহুল্য সব ঠিকও করতে পারবে, যেখানে বৃষ্টি করানো কোনো ব্যাপারই না। ঝুম বৃষ্টিতে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া, এটা তো আহামরি কিছু নয়। কালো টাকাকে সাদাতে রূপান্তরিত করা, টাকা জিনিসই এমন। টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরও বেশি বিক্রি হয়। সুভা হাঁ মেলে আকাশের পানে তাকিয়ে থাকে। আর তানভীর সুভার দিকে তাকিয়ে থাকে। সুভার ভিজে যাওয়া মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীর।
অত্যাধিক ফর্সা হওয়ায় কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় রূপান্তরিত হয় শুভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে শুভাকে এক নম্বরে রাখা যায়, আর তার মুখ দেখলেই যে কেউ ঘায়েল হতে পারে। তানভীরও এক নজরে ঘায়েল হয়ে যায়। তানভীর তো শুভাকে প্রথম দেখেই একদিনের ব্যবধানে শুভার জন্ম থেকে শুরু করে এখন অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল যদি শুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো শুভা সিঙ্গেল ছিল। এই যুগে এসেও আজ অবধি শুভা কারো প্রেমে না পড়ায় তানভীর আরও আকৃষ্ট হয়ে পড়েছিল শুভার প্রতি। সেদিন থেকে শুভার প্রতি তানভীরের পাগলামো আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় শুভা 2 কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। শুভা বাড়ির উদ্দেশ্যে পা বাড়াতেই তানভীর শুভার হাত ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। শুভা ধাক্কা খায় তানভীরের বুক বরাবর, আর তানভীরের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। তানভীর শুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর শুভার মুখ বরাবর নিজের মুখটা নামিয়ে বলে ওঠে, তুমি বৃষ্টি হয়ে নামলে শুভা, আর কমলো চিন্তা আমার। তানভীরের এই রোমান্টিক কথাগুলো এই প্রথম দেখলো আরসি নগরের মানুষগুলো, কিন্তু কেউ বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ালো। তানভীরের লোকেরা তাদের ইশারা করে ঘুরতে তারাও ঘুরে দাঁড়ায়। তানভীরের এমন আচরণ শুভার মনে আরও ভয় জাগিয়ে দিল। শুভার হঠাৎ তার পরিবারের কথা মনে পড়ল। তার পরিবার কি তাকে এভাবে দেখছে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করলে তাহলে কি সেই মেয়ে তার বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলে তো কিছু একটা ব্যাপার থাকে। এমন পরিস্থিতিতে যেন তার শত্রুরও না হয়। তানভীর জোরে বলে উঠল, 3 দিন পর আমার বিয়ের উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আইসেন না, আইসেন না, টিভিতে লাইভ দেখেন। তানভীর সরকারের সাথে শুভা সিকদারের বিয়ে, কথাটি বলেই তানভীর তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে লাগলো। শুভা তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকের প্রকৃতি যেন শুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তানভীর আবার পেছনে ফিরে তাকায়। শুভা তখনও তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। তানভীর তখন শুভাকে আবার ডেকে ওঠে, এই রাত পড়ি। হঠাৎ তানভীরের ডাকে শুভাও পিছনে ফিরে তাকায়, না জানি আর কিসের জন্য তাকে রাজি করাবে। শুভা মনে সংশয় নিয়ে পেছনে ফিরে তাকায়। শুভার তাকানোতে তানভীর বলে ওঠে, ভুলেও রিংটা খোলার চেষ্টা কইরো না, না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো, আসতে যাইতে দেখবা আর তানভীর সরকারকে স্মরণ করবা। কথাটা বলেই তানভীর থেট দিয়ে সুন্দর মতো চলে যায়। শুভাও দাঁড়ায় না, বাইরে কে কি বললো সেদিকে কোনো ধ্যান নেই তার। তানভীর যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে শুভার। শুভা রিংটার দিকে তাকায়, তাতে ভিতরে খোদাই করে সূক্ষ্ম হাতে এসটি লেখা, মানে তানভীর এবং শুভার নামে প্রথম অক্ষর। ডায়মন্ডে এমন কারুকার্য শুভা দেখেনি। তানভীরও যেমন আলাদা তার কাজও তেমন আলাদা। শুভা ভিতরে আসতেই দেখে তার বাবা মা ও ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। শুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার বাবা মা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভিতরে কখন আসলো? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দেখে দু চোখে সহ্য করতে পারেনি, তাই ভিতরে চলে এসেছে। শুভা মনে মনে ভয় নেই ভিতরে পা বাড়ায়। শুভা ভিতরে আসতেই তার বাবা ভিতর থেকে গামছাটা এনে শুভার মাথা মুছে দেয়। শুভার বাবা শান্তভাবে বলে ওঠে, শুভা। বাবার ডাকে মুখ তুলে তাকায় শুভা। শুভার বাবা বলে ওঠে, উপরে গিয়ে নিজের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নে। শুভা বলে ওঠে, কিন্তু বাবা। শুভা আর কিছু বলতে পারে না। প্রতি উত্তরে তার বাবা বলে ওঠে, আমার উপর ভরসা নেই? শুভা বলে ওঠে, নিজের থেকেও বেশি করি বাবা। শুভার কথাটা শুনেই শুভার বাবা বলে ওঠে, তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে, আজকে রাত 2টায় তুই আরশিনগর ছেড়ে যাবি। বাবার কথার পরিপ্রেক্ষিতে কোনো কথাই বলল না শুভা। বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মন থেকে যায় না। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রী ছেলে সেটা জানবে না? এটা কিভাবে সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে প্রায় 1 সেকেন্ডের সময় লাগবে তানভীরের। এটা শুভার অজানা নয়, কিন্তু আজকেই তার বাবাকে নিষেধ করতে পারেনি শুভা। নিষেধ করা মানে তার বাবার উপর সন্দেহ করা। কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না। শুভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে। সরকার বাড়ি। মানিক বলে উঠল, ভাই, আপনার এই বিয়া আর পুরো দেশ নিশ্চুপ, এইটা কি মানা যায়? কালা মানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। প্রতি উত্তরে তানভীর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাহলে কি লাইভে যেয়ে নাগিন ডান্স করা উচিত আমার? প্রতি উত্তরে মানিক আবার বলে ওঠে, ওইটা আমরাই করবো ভাই, আপনারা শুধু রাজি হন। তানভীর তখন বলে ওঠে, কিসের জন্য রাজি হব? মানিক বলে ওঠে, পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য।
তানভীর সিটে গা এলিয়ে বসে পড়ে তাদের কথা শুনে। কিছু সময় পরই পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টি সবাই স্পষ্ট করে দেখতে পায়। সবাই হাঁ হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিছুই টের পেল না। আসলে তানভীরের কাজগুলো সম্পর্কে জানা কারোরই সাধ্য নয়। তখন মাহির বলে উঠল, ভাই একটা কথা কই। তখন তানভীর বলে ওঠে, বল মানিক। মাহির বলে ওঠে, হিরোরা হিরোইনকে চুম্মা দিলে প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলে কি হয়, মামলা। এমন হয় কেন? প্রতিউত্তরে তানভীর বলে ওঠে, কারণ সব ভিলেন সাইকো, আর তানভীর সরকারের মতো হ্যান্ডসাম না। তখন মাহির গালে হাত দিয়ে বলে ওঠে, আমার আর প্রেম করা হলো না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয়ে সাকিবের কাণ্ড দেখে। সাকিব বলে ওঠে, কিছু শুনতে পারিস? মাহির বলে উঠল, এই তো তোর বুক ধরাধরাস করতেছে। প্রতিউত্তরে সাকিব বলে ওঠে, না রে ভাই, ভালো করে শোন, বোম ফুটতেছে। তার কথা শুনে তানভীর সহ বাকি চারজন সাকিবের দিকে তাকায়। সাকিবের দিকে সবাই তাকানোতে সাকিব বলে ওঠে, আবে হালা, গাড়ি চালা, সামনে দেখ, না হলে ভাইয়ের শাদি মোবারকের বদলে আমাকে চল্লিশা খাইতে লোকজন লাগব। তখন মানিক বলে ওঠে, সাকিব বা, তোর মনে বোম ফুটতেছে, বিষয়টা তো হজম করার মতো না রে। প্রতিউত্তরে সাকিব আবার বলে ওঠে, কমুনা, আমার শরম করে। তখন মানিক বলে ওঠে, তুই কি প্রেমে পড়েছিস সাকিব বা? সাকিব বলে ওঠে, বিসমিল্লাহ, কয়টা পইরা গেছি। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে, আর তানভীর সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে। মানিক সাকিবকে বলে ওঠে, তুই কখন প্রেম পড়লি? সাকিব অতি উত্তরে বলে ওঠে, তোরা যখন বিড়ি খাইছিলি আমি তখনই প্রেমে পড়ে গিয়েছি। তানভীর আর পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাঁটি মারে। আর তানভীর বিড়বিড় করে বলে ওঠে, পেয়েছি কপাল করে এই 5 জনকে। প্রেমে যে সকলে মিলে একসাথে পড়া যায় এটা তানভীরের জানা ছিল না। তানভীর বলে ওঠে, শালা কতক্ষণ বসে থাকবো আমি? তানভীরে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায়। আর শুকনো ঢোক গিলে তানভীর ভেজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। তানভীর সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে। তানভীরকে জামার হাতা গোটাতে দেখে সবাই বুঝে যায় যে আজকে তাদের কপালে শনি রবি সম্মঙ্গল সবই রয়েছে। তখন মানিক বলে ওঠে, পালা ভাইরা পালা। তানভীর বলে ওঠে, শালার ভাইরা খাড়া, আজকে সব কটাকে দেখে নেব। কিন্তু কে শুনে কার কথা, সকলে যে যার মতো দৌড় লাগায়। আর তানভীর লাঠি দিয়ে তাদের পিছনে তাড়া করে। অনেক রাত পর্যন্ত তারা তানভীরের এইভাবে তাড়া খায়। এটা আজ নতুন নয়, এরকম বেশিরভাগই হয়ে থাকে। আতশবাজিগুলো শুভারও চোখে পড়ে। বারান্দা থেকে সে এসব দেখতে থাকে। শুভা চিন্তায় পড়ে, এই আতশবাজিগুলো তার কাল হয়ে না দাঁড়ায়। শুভা পালানোর বিষয়টি যদি তানভীর একবারও জানতে পারে, তাহলে সেই আতশবাজির সাথে বেঁধে তাকে উড়িয়ে দেবে। কথাগুলো ভেবেই শুভার মন খারাপ হয়ে যায়। শুভা মন শক্ত করে ভিতরে চলে যায়। আজকের রাত দুটোই হবে তার জীবনের নতুন সূচনা। যদি এখান থেকে বেঁচে যায় তাহলে তার মুক্তি, না হলে তার জীবনে আসছে নতুন এক ঝড়। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না। তাদের প্রতিটি কাজ, চলাফেরা, কথাবার্তা সবই কিছু হয় যুবকদের কাছে অনুপ্রেরণার মতো। কিন্তু তানভীরের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা হিসেবে। সাধারণ মানুষের নেতা প্রধানমন্ত্রী তামিম সরকারের ছেলে কম, বরং কুখ্যাত সন্ত্রাস তানভীর সরকার নামেই বেশি পরিচিত এবং মানুষজন চিনত বেশি। সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যেটা পুরো এলাকা জ্বালাতে পারবে। কিন্তু তানভীর একজন মন্ত্রী ছেলে হয়ে দেশ পুড়িয়ে দিলেও কেউ কিছুই মনে করবে না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তানভীরের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। সুভা ছোটবেলা থেকে ভয় করে তানভীরকে। আশিনগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তানভীরের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তানভীরকে রাস্তায় যেতে দেখেছে। তানভীরকে সুভা যতবারই দেখতো মুখ ঢেকে ফেলতো, কারণ লোক মুখে শোনা আছে তানভীরের পাপের কথা। সুভা কখনো ভাবেনি তার ভয়ই তার কাল হবে। সেই 26শে মার্চ তার জীবনে সবচেয়ে খারাপ দুর্দিন সময় নিয়ে আসবে। সুভা এখন চিন্তা করে, যদি 26শে মার্চে কলেজ প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তানভীরের চোখেই পড়তো না। আর তার জীবনটা এমন হতো না, সুন্দরভাবে কাটাতো। আর 5টা সাধারণ মানুষের মতো হতো তার জীবন। তানভীর এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে এসেই তারা দেখতে পায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সাজানো, খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন।
তানভীর বরাবরই খাঁটি দেশি মানুষ, এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না। তানভীর তার বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটা কথাও বলে না। তাই তানভীর জিপ থেকে ভেতরে ঢুকতেই তার উপরে ফুলের বর্ষণ হতে থাকে। তানভীরের ওপর ফুলের বর্ষণ শুরু হতে দেখে তার পঞ্চপাণ্ডব নেমে এসে সোজা নাচতে শুরু করে। তামিম সরকার এবং আয়েশা সরকার তানভীরের আসার খবর শুনে তারা বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তানভীরের দুপা জমে যায়। কি সুন্দর হাসি তার বাবা মায়ের মুখে। তানভীর প্রফুল্ল কণ্ঠে বলে ওঠে, আব্বাজান। তামিম সরকার এবং আয়েশা সরকার দুজনে তানভীরের পাশে এসে দাঁড়ায়। তামিম সরকার তার ছেলে তানভীরকে বুকে নেয়। তানভীর চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তামিম সরকারকে খুবই কম এভাবে হাসতে দেখেন তানভীর। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসে আসলো না, কারণ তানভীর কখনো কাঁদে না, কাঁদায় সবাইকে। তামিম সরকার তখন বলে ওঠে, আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তানভীর খুব মনোযোগে তার আব্বাজানের কথা শুনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হতেই ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে। তানভীর বলে ওঠে, আব্বাজান আপনি খুশি তো? তামিম সরকার বলে ওঠেন, খুব খুশি বাবা। তানভীরের দুটো হাত আগলে ধরে আর কপালে চুমু খায়। তানভীর সরকার বলে ওঠেন, আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম। আয়েশা বেগম তখন তামিম সরকারকে সরিয়ে দিয়ে ছেলের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, আমার সোনা মানিক, এত ভিজলি কিভাবে? বিয়ের দিনে কি অসুস্থ থাকতে চাস? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, ওই একটু ভিজলাম আর কি আম্মা। আয়েশা বেগম বলে ওঠেন, বাবা, আমার বৌমারে নিয়ে আসতি সোজা, ওরে দেখার জন্য তো আর সইছে না আমার। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, আনবো আম্মা, পরশুদিনই আনবো। তানভীর সরকার চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ ধাঁধানো সুন্দর হয়েছে, চোখ সরানো মুশকিল। তানভীর বলে ওঠে, আব্বাজান আমার একটা ইচ্ছে ছিল আপনার কাছে। তামিম সরকার বলে ওঠেন, জি বাবা বলুন। তানভীর বলে ওঠে, আমি মসজিদে বিয়ে করতে চাই। তানভীরের কথাটা শুনেই তামিম সরকার বলে ওঠে, মাশাআল্লাহ, সে তো ভালো কথা। তানভীর বলে ওঠে আবার, আব্বাজান শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না সেখানে। তার প্রতি উত্তরে তামিম সরকার বলে ওঠে, তা করা তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? বাবার কথা শুনে তানভীর মাথা নিচু করে সম্মতি দেয় হেসে, আর বাড়ির ভিতর চলে যায়। তানভীরে চলে যাওয়ার পর আয়েশা বেগম বলে ওঠেন, দেখেছেন কর্তা, আমার তানভীর কত পরিবর্তন হয়েছে। আয়েশা বেগমের কথা শুনে তামিম সরকার বুক ভরে নিঃশ্বাস নেয় আর বলে ওঠে, জি গিন্নি, অনেকটাই। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি। রাত 1:35। পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে সুভার ভয় ততটাই বেড়ে যাচ্ছে, সাথে তার হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে। এই কয়েকদিনে তানভীর সম্পর্কে তার ভালোই ধারণা হয়ে গেছে। এসবের শেষ পরিণতি কি সেটা সুভার জানা, কিন্তু শেষ একটা চেষ্টা তো করতেই হবে। সুভার বাবা বলে ওঠে, সুভা। সুভা বাবার ডাকে ধ্যান ভাঙে, এখনো হাত পা কাঁপছে তার ভয়ে। সুভার বাবা বলে ওঠে, চলে আয় মা। সুভা তার বাবার হাত ধরে নিচে নেমে আসে, কিন্তু সদর দরজায় তানভীরের লোকরা থাকায় তারা পেছনের দরজায় চলে যায়। তানভীর আগে থেকেই রাতের বেলা গার্ড দিয়ে সুভার বাড়ির সামনে পাহারায় রাখতো। সেদিন থেকে, যেদিন সুভাকে প্রথম দেখেছিল তানভীর, তারপরের দিন রাত থেকেই তানভীর এই ব্যবস্থা করে রাখে। সুভার বাবা সুভাকে পেছনের দরজা দিয়ে বের করে এবং নিজেও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সুভা সহ তার পরিবার গাড়িতে উঠে খুব সাবধানে। সুভার ধ্যান তখনও শুধু তানভীরের পরবর্তী পদক্ষেপের উপরে ছিল, কারণ সুভা জানে তানভীর জানলে ঠিক কি হবে তার সাথে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তানভীরের প্রেয়সী তার থেকে অনেক দূরে চলে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আরতিনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি টিভির বড় স্ক্রিনে সুভার আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানভীর, হাতে তার অ্যালকোহলের গ্লাস। খুব কম সময় দেখা যায় তানভীর এইসব বাড়িতে ছাইপাস খায়। তানভীর যেদিন নেশা করে বা খুব বেশি ঘুরে থাকে সেদিন সে বাড়ি ফেরে না। নিজের বাবা মায়ের সামনে তানভীর কখনো মাতাল হয়ে ফেরেনি, আর না উঁচু আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তানভীর কোনোদিনও বেয়াদবি করেনি, কিন্তু আজকে তানভীর ড্রিঙ্কস করছে। না, এটা কষ্টের নয়, বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে টিভির সামনে এসে দাঁড়ায় আর সুভার ছবিতে চুমু দেয় আর মনের আনন্দে গান করতে থাকে। তানভীর স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে। আহা, কি নিদারুণ চাওয়া তার।
পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সবকিছু উলটপালট করে দেয়। সুভাও সেই সৌভাগ্য মানুষদের মধ্যে পড়ে। তানভীর তাকে ঠিক কতটা চায় সেটা তানভীর নিজেও জানে না। সারা রাস্তাটা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। আশিনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই সুভার বুক ভারী হয়ে আছে। শুধু একটাই চিন্তা সুভার মাথায়, তানভীর জানলে কি হবে। সুভার এরকম চিন্তার মাঝে তার ফোনটা একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভা এবার বাইরে দৃষ্টি সরিয়ে পাশে তার মায়ের দিকে তাকায়। মা ঘুমিয়ে আছে, বাবাও ঝিমাচ্ছে, তার ভাই সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে তানভীর টেক্সট করেছে, কবে আমার বউ হবা শুভা, আর তো দেরি সইছে না। তানভীর এই এক লাইন টেস্টে সুভার চিন্তার পরিমাণ আরও শতগুণ বেড়ে যায়। তানভীর তাকে ছাড়বে না, আর সে তানভীরের সাথে থাকতেও চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানেই না। খুব ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটু গভীর জঙ্গলের ভেতরে। এটা চিটাগাং নাকি অন্য কোথাও সেটা সুভা জানে না, ঠিক বুঝে উঠতে পারে না। একটি রিসোর্টে এসে গাড়িটা থেমেছে। ঘুম ঘুম চোখ নিয়ে সুভাদের পরিবার গাড়ি থেকে নেমে পড়ে সবাই, কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখে ঘুম যেন গায়েব হয়ে গেছে। সুভারা নামতেই কিছু লোক এসে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেয়। সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তানভীরের ভয় তার মনে এতটাই জেগে বসেছিল যে তেমন কোনো কিছুই সে খেয়াল করেনি। পরিবারের সাথে ভিতরে চলে যায়। ভিতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। সেই মেয়েগুলোর মাঝে একটা মেয়ে বলে ওঠে, বাহ কি মিষ্টি আমার ভাবি। একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সুভা তার মায়ের দিকে তাকায় কৌতূহলী দৃষ্টিতে। সেই মেয়েটা বলে ওঠে, আঙ্কেল আমি ওকে নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে। সুভা তখন প্রতি উত্তরে বলে ওঠে, কি রেডি করাবেন আপনারা আমাকে? মেয়েটি প্রতি উত্তরে বলে ওঠে, ও মা বিয়ের করে কে সুন্দর করে রেডি করাবো না? সুভা বলে ওঠে, বিয়ে? কার বিয়ে? মেয়েটা বলে ওঠে, কেন, তোমার আর আমার আকাশ ভাইয়ার। সরকার বাড়িতে আজ আয়োজনের ধুম পড়েছে। তানভীর সরকারের বিয়ে বলে কথা, আয়োজনে কি শেষ আছে? তামিম সরকার খুব সকালে ঘুম থেকে ওঠে, সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তামিম সরকার নিজেই সব কিছু করছে। আয়শা সরকারও কাজে লেগে আছে। ছেলের বিয়ে বলে কথা, তার আহ্লাদের শেষই নেই। আয়শা বেগম তো ছেলের বইয়ের জন্য 100 ভরি গয়না আনিয়েছে। যদিও এত কিছু সুভাকে পড়াবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তানভীর হন্তদন্ত হয়ে নিচে নামে। তানভীরকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডব ও কোথা থেকে এসে হাজির হয়। তানভীর নিচে নেমে এসে সাকিবকে ডেকে ওঠে, এই সাকিব। অতি উত্তরে সাকিব বলে ওঠে, এই নিন ভাই। একথা বলে গোল্ডেন চাপাতিটা তানভীরকে ছুঁড়ে মারে। তানভীর সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তামিম সরকার নিচেই দাঁড়িয়েছিলেন। তানভীর নিচে নেমে আসতেই তামিম সরকারের সামনে দাঁড়ায়। তানভীর তার বাবাকে বলে ওঠে, চিন্তা করিয়েন না আব্বা, আমি বউ নিয়ে আসতেছি এখনই। সুভার বাবা বলে ওঠে, দেখো সুভা, আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। প্রত্যুত্তরে সুভা বলে ওঠে, বিয়ের কথা বললে না কেন বাবা? মহিউদ্দিন সুভার প্রশ্নে কোনো উত্তর দেয় না, বলে ওঠে, রেডি হয়ে নে সুভা, 11টায় কাজী আসবে। মহিউদ্দিন চলে যায় সুভার রুম থেকে সুভাকে রেডি হতে বলে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবা চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ আগে সুভা বলে ওঠে, আকাশ চৌধুরীকে। তখন বলে ওঠে আকাশ চৌধুরী, আমি। ভিড় ঠেলে কিছু মানুষের সামনে এসে দাঁড়ায় সুভার। লোকটা তার মধ্যে সাদা স্যুট পরিহিত সুভার সামনে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। আকাশ বলে ওঠে, কেমন আছো সুভা? সুভা বলে ওঠে প্রতি উত্তরে, আপনি? আকাশ বলে ওঠে, আমি আকাশ চৌধুরী, সালমান হকের ছেলে, যাকে তোমার প্রেমিক তানভীর সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশ চৌধুরীর কথাগুলো সুভার কানে আসতেই বিষের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তানভীর মেরেছিল। আর আকাশ চৌধুরী সালমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তানভীর সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। সুভা অনেকবার টিভিতে দেখেছিল আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তানভীর, কিন্তু কেন সেটা জানার আগ্রহ তার কখনোই ছিল না। আজকে আকাশ চৌধুরীকে এতটা সামনে দেখে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় সুভার। আকাশ বলে ওঠে, আমি জানি তুমি তানভীরকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তানভীরও তোমাকে পছন্দ করবে না।
এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। প্রতি উত্তরে শুভা কিছু বলতে যাবে তার আগেই মহিউদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করতে শুরু করে আর শুভাকে নিয়ে যায় অন্য রুমে। শুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে। তানভীরের দেয়া আঘাত এখনও স্পষ্ট, পোড়া জায়গাটা দগদগ করছে। তানভীরের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে শুভার সামনে। আজকে তানভীরের বলা একটি কথা বারবার মনে পড়ছে শুভার। আমাকে ঠকাইও না শুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তানভীর শুভাকে এই কথাটাই বলতো। তানভীরের কথা যেন শুভার কানে বাজতে থাকে। শুভা তানভীরের কথাগুলো মনে করে চোখটা বন্ধ করে ফেলে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর শুভা স্বাভাবিক হয়ে নিজের চোখটা খুলতে থাকে। শুভার খুব কান্না পায়, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না সেই কান্না। তার আগে কিছু মেয়ে এসে প্রবেশ করে রুমের মধ্যে, হাতে তালে ডালার ভর্তি জিনিস। তারা ভিতরে আসতেই সুভার চোখে পানি মুছে ফেলে। মেয়েগুলো রুমে প্রবেশ করে বলে ওঠে, বাহ কি সুন্দর হয়েছে আকাশ ভাড়ের বউটা, একদম পরি যেন। একটা মেয়ে তো সুভার সামনে এসে সুভার কানের লতিতে কালো কালি লাগিয়ে দেয়, যেন নজর না লাগে সেই জন্য। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে যেন নেমে আসা লাল পরীর মতো লাগছে। দারুণ লাগছে সুভাকে। একটা লোক আকাশকে বলে ওঠে, তানভীর যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না। প্রতি উত্তরে আকাশ বলে ওঠে, তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভেতরে তানভীর আস্তে আস্তে তার প্রাণ ভোমরার সাথে আমাদের 16 জনের বাসর হয়ে যাবে। কথাগুলো বলেই হেসে ওঠে প্রচণ্ড জোরে জোরে। উচ্চস্বরে ভেসে ওঠে ঘরটার মধ্যে হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। অন্য লোকটি বলে ওঠে, যাই বল মেয়েটা কিন্তু একদম খাসা, তানভীরের চয়েস আছে বলতে হবে। প্রতি উত্তরে আকাশ বলে ওঠে, চয়েস থাকলে কি হবে, কাম তো ছাড়বো আমরা। বেচারি বুঝতেও পারলো না, তাকে বেস্ট সেল গার্ল হিসেবে বানাবো আমরা। কথাগুলো বলেই আবার উচ্চস্বরে হেসে ওঠে সবাই। বাড়ি থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী সাহেব আসার কথা শুনে সবার মনে শয়তানি জেগে ওঠে। একটু পরেই তানভীরের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তানভীরের সাথে লেগে পারবে না, তাই তানভীরের প্রাণভ্রমরার সাথে আঘাত করবে তারা। বিয়ের তোড়জোড় শুরু। কাজী সাহেবও চলে এসেছে। সুভার পরিবার খোলা জায়গায় বসে আছে, জঙ্গলের ভিতরে অনেকটা খোলা জায়গায়। সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল বউ সাজে যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সব কিছু এত তাড়াতাড়ি হয় যে আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে কিছু বুঝে উঠতেই পারে না সুভা। তার কি করা উচিত। সুভা তানভীরকে ভালোবাসে বিষয়টি এমন নয়, আর না তার সাথে থাকতে চায়, কিন্তু সুভার নিজের মনের এই ব্যাকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝে উঠতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার, আর কিসের এত উদাসীনতা। সুভার ভাবনার মধ্যেই কাজী সাহেব বলে ওঠে, আকাশ চৌধুরীর সাথে সুভা। কাজী সাহেব আর কিছুই বলতে পারে না, তার আগেই উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে, বেশ হালকাভাবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তা জোরালো রূপে পরিণত হয়। খুব জোরে জোরে আওয়াজ আসে। 6 থেকে 7টা হেলিকপ্টার পর পর খোলা জায়গায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ডিং করার সাথে সাথে সকলের মুখের নস্কার পরিবর্তন হয়ে গেল। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে, আর শুভা ভয়ে ঢোক গিলতে থাকে বারবার। গলাটা শুকিয়ে গেছে। তানভীর তখন বলে ওঠে, বউ আমার, বিয়ে করবি তুই? কথাটা বলেই তানভীর এক পা করে আগাতে থাকে। হাতে রয়েছে গোল্ডেন চাপাতি আর অপর হাতে রয়েছে সিগারেট। তা ক্রমশ টানতে থাকে সিগারেটটি, আর চোখে রয়েছে কালো চশমা। ঠিক বুঝে যাচ্ছিল না চোখের রাগ কতটা গভীর। তানভীর এগিয়ে আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে, আর তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে থাকে। তানভীর সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে, আর এদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা তানভীরের আগিয়ে আসতে দেখে। তানভীর সুভার সামনে আসতেই দেখে সুভার মা এসে সুভার সামনে এসে দাঁড়ায়। তানভীরও সুভার সামনে এসে দাঁড়ায়। তখন তানভীর বলে ওঠে, সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পিছনে রেখে শক্ত করে ধরে থাকে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তানভীর একটু মাথা মাখিয়ে সুভাকে দেখে। বাহ কি সুন্দর করে সেজেছে তার রাত পরি আজকে, কিন্তু তার জন্য না। তানভীর পিছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আনে, আর বলতে থাকে তানভীর, তানভীর যা চায় তা নিজে থেকে আসে, আর না হলে ছিনিয়ে নেয়।
সুভাকে সামনে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তানভীর। তানভীর সুভার হাত এত জোরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তানভীরের বুকেই পড়ে। তানভীর সুভাকে বলতে থাকে, যেখানে তোকে বাইরে বের হতেই দেয় না সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি সুভা। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতে থাকে তানভীর সুভাকে। সেই সময় আকাশ চৌধুরী বলে ওঠে, বিয়ে হয়ে গেছে তানভীর, ওর হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তানভীর। ওই যে কথায় আছে না, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে, আজকের প্রকৃতিও যেন সেরকম বার্তা প্রকাশ করলো। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় ঝড়। এই ঝড়ে যে কি লণ্ডভণ্ড হবে তা বলা মুশকিল। তানভীর যেখানে 17 বছর বয়স থেকে মৃত্যুর খেলা খেলতে খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিমাণ কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলার বাহুল্য নয়। তানভীর সুভাকে বলে ওঠে, বিয়ে হয়ে গেছে। তানভীর খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে কথাগুলো বলতে থাকে। প্রত্যুত্তরে সুভা ভয়ে ভয়ে তানভীরকে কিছু বলতে যায়, তখন তানভীর তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তুই কবুল বলেছিস ওকে? তানভীর খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞেস করে। অতি উত্তরে সুভা বলে ওঠে, তা আর কিছু বলতে পারে না সুভা। তানভীরের ভয়ঙ্কর চোখ দেখে থেমে যায়। তানভীর তখন এক পা করে এগিয়ে যেতে থাকে, আর সুভা পিছিয়ে দিতে থাকে এক পা করে। তানভীরকে এগিয়ে আসতে দেখে সুভার নিঃশ্বাস আরও ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এইটা সুভা তানভীরের হিংস্র লাল চোখ দেখেই বুঝতে পারে। তানভীর তখন প্রচণ্ড রেগে বলে ওঠে, বান্দির বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? কথাটা বলেই খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে উঠল তানভীর। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক গিলে আকাশও। কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তানভীর তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে, আর তানভীর সারা জীবন কষ্ট নিয়ে ভুগবে। সেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তানভীর তখন প্রচণ্ড রেগে বলে ওঠে, তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি সুভা? কেমনে করলি বিয়া, বল সুভা? তানভীর কথাগুলো বলতে বলতে সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। তখন আকাশ চৌধুরী বলে ওঠে, আমার স্ত্রীকে ছেড়ে দে তানভীর। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে তানভীরের ভিতরে ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তানভীরের দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই তানভীর রিভলভার দিয়ে পরপর দুটো গুলি চালায় সুভার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তানভীরের। তানভীর তখন বলে ওঠে জোরে জোরে, তোকে বারবার বলেছিলাম আমাকে ঠকাস না, সেই ঠকালি। তানভীর আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে। তার হুঙ্কারে যেন কেঁপে ওঠে চারপাশ। তানভীর সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবনে শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার বাবা মা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তানভীর তাদের সামনেও গুলি চালায়, আর বড় বড় চোখ করে তাকায় তাদের দিকে। কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তিই আটকাতে পারে না। সুভার বাবা মা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তানভীরের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা। আর সুভার বাবা জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল। তানভীর আবার গর্জে উঠে বলে উঠল, এই বেঈমান নারীর মৃত্যু আজ স্বচক্ষে দেখব আমি। তানভীরের প্রতিটি কথায় আঘাত গুলির আঘাতের চাইতে বেশি মনে হলো সুভার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুভা হাত উপরে ওঠাতে তানভীরকে ডাকতে যাওয়ার আগেই আবার মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। এখানে প্রত্যেকটা মানুষের মুখে ভয়ের ছাপ থাকলেও আকাশ চৌধুরীর মুখে কোনো চিহ্নই পাওয়া গেল না ভয়ের। বরং তানভীরের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আকাশ কুটিল হাসি দিয়ে বলে ওঠে, আমার বউকে ছেড়ে দে তানভীর। আকাশের মুখে আমার বউ কথাটি শুনে তানভীরের ঘাড়ের রগটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে, আর বলতে থাকে, তোর বউ? হ্যাঁ, তোর বউ। ও তো এখন তোর বউ। আমার বউ না হয়ে ও তোর বউ হয়ে মরতেছে না? ভারী অন্যায়। তানভীর সরকারের প্রেস্টিজে লাগলো। কথাটা বলেই তানভীর রিভলভারটা দিয়ে আকাশের পায়ে শ্যুট করে দেয়। তানভীর যে সুভাকে ছেড়ে তাকে গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তানভীরকে নিচু করতে যেয়ে খাল কেটে কুমির ধরা দিল, সেরকমটা হলো। তানভীর নিজের পাঞ্জাবি হাতা উপরে ওঠাতে ওঠাতে আকাশের দিকে আসে। আকাশের দিকে এগিয়ে আসতে আসতে তানভীর বলে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, জি ভাই, দিতাছি। একথা বলেই সাকিব একটা চালাকার দিয়ে দেয় তানভীরের হাতে, আর সেই চালাকার দিয়ে
আকাশকে বেধড়ক পিটাতে থাকে তানভীর। সুভার নিজের বুকে হাত দিয়ে তখনও সবটার কষ্ট শুনতে পায়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তানভীর নিজের মতো করে আকাশকে পিটাতে থাকে। এক পর্যায়ে থেকে তানভীর আকাশের পা টেনে টেনে নিয়ে এসে সুভার দিকে ছুঁড়ে মারে। এক পর্যায়ে তানভীর আকাশকে বলে ওঠে, তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। তানভীর আবার বলতে থাকে, তালাক দে বলছি, তুই এখনই তালাক দিবি ওরে। আকাশ কথা বলার মতো অবস্থায় ছিল না। একে পায়ে গুলি, অপুরন্ত তানভীরের পিটানোতে আকাশের যে প্রাণ পাখিটা এখনো রয়েছে এটাই অনেক। আকাশ বলে ওঠে, আমি ওরে। আর কিছু বলতে পারে না। তানভীর পেট বরাবর জোরে লাথি দেয়। তানভীর আবার বলে ওঠে, চাপাতি দে সাকিব। সাকিব তানভীরের হাতে চাপাতিটা দিতেই আকাশ খুব জোরে জোরে 3বার তালাক দিয়ে দেয় সুভাকে। তানভীর তখন কাজী সাহেবকে বলে ওঠে, এই কাজী, বল হয়েছে তালাক? কাজী ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে, অর্থাৎ হয়নি। সব কিছুর একটি নিয়ম আছে। তানভীর নিজের মাথায় হাত দিয়ে জোরে চিৎকার করতে থাকে সুভার নাম নিয়ে। তানভীরের চিৎকার ঠিকমতো কানেই আসলো না সুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তানভীরকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তানভীর আজ যে মরণ নেশায় নেমেছে। সুভার মৃত্যু যন্ত্রণায় ছটফট করার করুণ দৃশ্য তানভীরের চোখে পড়ে না। তানভীর তখন সাকিবকে বলে ওঠে, ডিভোর্স পেপার নিয়ে আয় এখনই। তানভীরের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়। আর তানভীর খুব হিংস্রভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তানভীর নিচে সুভার পাশে মাটিতে বসে পড়ে আর সুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরে দেখি নাই। সব সময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলাকে দাবিয়ে রেখেছিলাম। আর তুই? তানভীরে গুলি অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে তানভীর। সুভা তখন বলে ওঠে, তা আর কিছু বলতে পারে না। তার আগেই তানভীর খুব জোরে বলে ওঠে, চুপ, তোর পাপি মুখে আমার নাম শুনলে বমি আসে আমার। কথাটা শুনেই সুভার চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরেই তার দম ফুরিয়ে যাবে। তানভীর তখন আবার সুভার গালে চেপে ধরে বলে ওঠে, এই চোখ খোল, খোল চোখ। তুই অন্য কারোর হয়ে মরতে পারিস না, চোখ খোল বলছি। কথাগুলো বলেই তানভীর সুভার দু গালে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে সুভা চোখ মেলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তানভীর তখন বলে ওঠে, তুই অন্য কারো হয়ে মরতে পারিস না সুভা, এই অধিকার আমি তোকে দেই নাই। কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তানভীরের সামনে ধরে। তানভীর পেপারটা নিয়ে সুভাকে দিয়ে বলে, সাইন কর, এখনই কর বলছি। তানভীর জোর করে সুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়ার ফলে সুভার কলমটিও ধরতে পারে না। তানভীর তখন আরও রেগে গিয়ে বলে, বাহ, নতুন স্বামীর জন্য এত প্রীত তোর, কলম ফেলে দিলি। তানভীর তখন সুভার হাত ধরে তাকে কোলে নিয়ে দুহাত শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশের দিকে দিয়ে সাইন করায়। তারপর সুভাকে কাঁধে তুলে নিয়ে সামনে যেতে থাকে। আর তানভীর বলে যায় সাকিবকে আকাশকে আকাশে পাঠিয়ে দে একদম। কথাটা বলেই তানভীর সুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি। তার লোকেদের গাড়ির পেছনে রাখা অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তানভীর আগে থেকেই জানে তার রাগ প্রচণ্ড উঠে গেলে সে কাউকে ছাড়বে না, সুভারও ক্ষতি করতে পারে। তাই আগে থেকেই এই ব্যবস্থা করে রেখেছে। এই ছোটোখাটো মিনি হসপিটালের মতো এখানে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তানভীর তার হেলিকপ্টারে নিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই এই অ্যাম্বুলেন্সটি এসে গিয়েছে। এখানে রয়েছে সার্জারি ডাক্তার ও কয়েকজন নার্স উপস্থিত ছিল। তানভীর সুভাকে বেডে শুয়ে দিয়ে বাইরে চলে আসে। আর বাইরে বেরিয়ে এসে ডাক্তারকে হুমকি দেয়, যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডাক্তার। তানভীর যে আগে থেকে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সব কিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তানভীর ভেতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তানভীর খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ে। আর ভেতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তানভীর আসার আগেই তার পঞ্চ পাণ্ডবরা আকাশকে মেরে আধমরা করে দেয়। তানভীর পায়ের উপর পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াতে থাকে। তানভীর ধোঁয়া উড়াতে উড়াতে বলতে থাকে, আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কই রে? মানিক সেই সময় বলে ওঠে, ভাই, ভাবি সাহেবের মা তো বেহুশ, এর আব্বা আর ভাই দাঁড়াই আছে। তানভীর বলে ওঠে, নিয়ে আয়। তানভীরের সামনে সুভার বাবা ভাইকে আনা হয়। তানভীর তাদের বলে ওঠে, আপনার মাইয়ারে যে আমার পছন্দ সেটা জানতেন না? প্রতি উত্তরে সুভার বাবা বলে ওঠে, হ্যাঁ জানতাম। তানভীর তখন বলে ওঠে, তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলেন কেন? সুভার বাবা বলে ওঠে, মেয়েকে বাঁচানোর জন্য।
কথাটা শুনেই তানভীর সিগারেটটা ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। তানভীর হাসি থামিয়ে বলে ওঠে, এখন কি বেঁচে গেল? শুনেন শ্বশুর আব্বা, আপনার মায়া যদি আরও 50টা জায়গায় বিয়ে দেন, আমি সেই 50 জনের সাথে ওর ডিভোর্স কইরা নিয়ে আসবো। সুভার বাবা বলে ওঠে, অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, ডিভোর্স তো হয়ে গেছে ওর। সুভার বাবা বলে ওঠে, 90 দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না। তানভীর এবার হেসে বলে ওঠে, বাহ, এত কিছু জানেন আপনি। বেশ আইন কানুন জেনেই আমার সাথে খেলতে এসেছেন দেখছি। শুনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশের আইন পথ ধরেই হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্যতের সময় থাকে 3 মাস, কিন্তু এই 3 মাসে যদি স্ত্রীকে ফেরত না নিয়ে যায় তাহলে তালাক কার্যকর হয়ে যায়। আকাশ তো বড় পারে যাবে। তাহলে মরার আগে কেউ সুভাকে নিজের বউ বলে দাবি করুক, আমি এটা চাই কিভাবে বলুন? ডিভোর্স পেপার তো আগেই হাতে ধরিয়ে দিয়েছি, এখন মৃত্যু বাকি ছিল। কথাটা বলেই তানভীর পরপর 5 থেকে 6টা গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। তানভীর বলে ওঠে, আকাশ, তুই আকাশেই চলে যা ভাই। তানভীরকে দেখলে মনে হয় শয়তান, যে মানুষ নাকি এখনো খালাতো ভাই বলে ডাকলো সে নিজেই মানুষ মারছে, আবার তার জাহান্নামে যাওয়ার জন্য বলছে। অথচ সব থেকে পাপিষ্ট কাজ একটু আগে সে নিজেই করলো। তানভীরের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ঢোক গিলে সে। তানভীর তার শ্বশুরের উদ্দেশ্যে বলে ওঠে, রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি করিয়েন না। কখন কি হয় সকল কিছু আইন আমার হাতে, একটু খোঁজ নিয়ে দেখিয়েন তানভীর সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। কথাগুলো বলতে বলতে সুভার বাবার সামনে এসে দাঁড়ায় তানভীর আর বলতে থাকে, বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ, একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এখন তো আর বিয়ে হলে সমস্যা নেই। কথাগুলো বলেই তানভীর উঠে দাঁড়ায় আর কাজীর কাছে চলে যায়। তারপর তার মাথায় হালকা হাত রাখে আর বলে ওঠে তানভীর, বুইড়া কাজী, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি তো হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেলাম। বুইড়া হয়ে গেছস, এখনো হাদিস জানিস না? কাজী থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না। হয়তো বয়সের ভার জেগে ধরেছে। তানভীর উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানেই থাকে। প্রায় কয়েক ঘন্টা যাবৎ চলে যায় সুভার অপারেশনে। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। তানভীরের সাথে রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তানভীর রক্ত দেয় 1 ব্যাগ। দিতে চেয়েছিল অনেক, কিন্তু একজন ব্যক্তি একদিনে একবারই রক্ত দিতে পারে। তাই তানভীর রক্ত দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। মাহির আমতা আমতা করে তানভীরের কাছে এসে বলতে থাকে, ভাই একটা কথা কমো। তানভীর বলে ওঠে, বল। মাহির বলতে থাকে, ভাই ভাবি সাপের গুলি। আর বলতে পারে না কথাটা। তার আগেই তানভীর চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তানভীর রেগে বলে ওঠে, যেই বুকে তানভীর সরকারের রাজত্ব সেই বুকে তানভীর গুলি চালায়নি। তানভীরের কথা শুনে সবাই খুব অবাক হয়ে তানভীরের দিকে তাকিয়ে থাকে। তারা স্পষ্ট দেখেছে তানভীর 2টো গুলি চালিয়েছে সুভার বুকে। তাহলে তানভীরের কথার সাথে একটু আগে দৃশ্যর মিল কেন পেল না তারা? তানভীর বলে ওঠে, তানভীর সরকারকে তোরা বলদ মনে করিস, যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে, এটা জেনে যে প্রাণঘাতী হতে পারে এতে? তানভীরের কথা শুনে সকলে যে যার মুখের দিকে তাকায়, তারপর গোল হয়ে তানভীরের পাশে মাটিতে বসে পড়ে। তখন তানভীর বলে ওঠে, বক্ষস্থিতে গুলি চালাইনি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরবে না। তানভীরের কথাটা শেষ হতেই তখন সাকিব ফট করে বলে ওঠে, আপনি তো একটা জিনিয়াস ভাই। এই রকম মাথা গরম হলে আপনি তো একদিন পরপারে। আর কথাটা বলতে পারলো না সাকিব। পুরো কথাটা শেষ করার আগেই নিজের মুখে হাত চেপে ধরে ফেলে। তারপর সাকিব আমতা আমতা করে বলে ওঠে, থুক্কু, মাফ কইরা দেন ভাই, মুখ ফসকে বের হয়েছে। তানভীর হঠাৎ বলে উঠল, আমার বয়স কত জানিস সাকিব? সাকিব প্রতি উত্তরে বলে ওঠে, ভাই 28.5 বছর হবে। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, এই 28 বছরে আমি কয়টা খুন করেছিস নিশ্চয়ই জানি, তাই কারে কেমনে মারলে মরবো এটা আমার সবই জানা। তানভীর যে একজন পেশাদার খুনি তা তার কথার মাধ্যমেই জানা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজি করতে পারবে না। অপরদিকে উদ্দিন সাহেব বলে ওঠেন, মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তানভীর পাবে সাজা, সাজবো আমি রাজা। উদ্দিন সাহেবের বাবা বলে ওঠে, কিন্তু টের যদি পেয়ে যায়? উদ্দিন সাহেব বলে ওঠে, সালা বহুত হারামি আছে, হারামিতে পিএইচডি করা, কিন্তু জনগণ তাকেই মানবে যে মানবতার ফেরিওয়ালা হবে। আর সরকারের ছেলের তো রেকর্ড সবাই জানে। কথাগুলো বলেই দুজনে উচ্চস্বরে হেসে ওঠে।
শুভা আমার জান, ও আরও 100টা বিয়ে করলেও ও আমারই থাকবে, কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বললেও এটা শাস্তি ওর জন্য খরচ হয়ে যাবে। শুভার ভাই শুভার বাবার সামনে বলে ওঠে, তুমি সত্যিটা কেন বললে না বাবা? প্রতি উত্তরে শুভার বাবা বলে ওঠে, কিসের সত্যি? তখন শুভার ভাই বলে ওঠে, শুভা আপুর বিয়ে তো হয়নি। রাত 9টা। একটু একটু করে চোখের পাতা খুলে শুভা, সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে এমন কাঁপানি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দোল খাচ্ছে। শুভা একটু একটু করে চোখের পাতা খুলে, চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই শুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় শুভা। শুভা এখন গাড়িতে রয়েছে। তার পাশে মাথা ঘোরাতেই দেখতে পায় তানভীর স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরের দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই শুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তানভীর ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। শুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। এ কেমন মানুষ, নিজেই মারে আবার নিজেই স্যালাইন ধরে রাখে। রাত 10টার মধ্যে সরকার বাড়িতে গাড়িটা পৌঁছে যায়। সেখানে তামিম সরকার ও আয়শা সরকার সহ আরও অনেকেই উপস্থিত থাকে। শরীর নাড়াচাড়া করার মতো শক্তি অবশিষ্ট নেই শুভার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তানভীর নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়। তারপর শুভাকে কোলে তুলে নেয়। তানভীরকে দেখেই সকলের চোখ ছানাবড়া হয়ে যায়। এই প্রথম বোধ হয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালের ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তানভীর শুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে, আর বলতে থাকে, মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, বেয়াদবি নিয়েন না। প্রতি উত্তরে তামিম সরকার বলে ওঠেন, মেয়ের হাতে স্যালাইন কেন বাপ? তানভীর বলল, আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করেছিল, তাই স্যালাইন লাগাতে হয়েছে আম্মাজান। আয়শা সরকার শুভার মাথায় হাত দেয় আর বলে ওঠে, আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? প্রতি উত্তরে শুভা বলে ওঠে, জি। তানভীর তখনই চট জলদি বলে ওঠে, কি? শুভা তখন আমতা আমতা করে বলতে থাকে, না, আমি স্বেচ্ছায় এসেছি। তানভীরের খুব জোরে কি বলাতে শুভা বুঝে যায় যে তাকে এখন আরও 5-6টা গুলি খেতে হবে। তানভীর তার বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন আব্বা, আমি মেয়ে তুলে আনার মতো লোকই নয়। তামিম সরকার আর কিছু না বলে তানভীরকে ভিতরে আসতে বলে। তানভীরও শুভাকে কোলে নিয়ে সোফায় বসায়। তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। শুভা চুপচাপ বসে থাকে। কিছু বলার মতো বা কিছু করার মতো শক্তি অবশিষ্ট নেই শুভার। সে শুধু এখন নীরব দর্শকের মতো বসে আছে। তানভীর শুভার পাশে বসতেই একজন বোরকা পরিহিত মহিলা ভেতরে ঢোকে। তার পেছনে পেছনে কয়েকজন গার্ডও দৌড়ে ভেতরে আসতে থাকে। বোরকা পরিহিত মেয়েটা বলে ওঠে, শুভা। আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুভা। এই কণ্ঠস্বর আগেও শুনেছে বলে মনে হয় না তার। মহিলাটি তখন বলে ওঠে, শুভা, তোমার মা। নিজের মায়ের নাম শুনতেই শুভা নড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। তাই শুভা বসে থেকেই বলে ওঠে, কি হয়েছে আমার মায়ের? মহিলাটি বলে ওঠে, তোমার মা আর নেই শুভা। কথাটা শুনেই কয়েক সেকেন্ডের মধ্যে শুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে, এসব হতে পারে না। মহিলাটি আবার বলে উঠল, তোমার মা আর নেই শুভা, তাড়াতাড়ি চলো। শুভা কোনো রকমে উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পেছনে পড়ে যায়। তানভীর তার হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। শুভা তখন কাঁদতে কাঁদতে তানভীরকে বলে ওঠে, তানভীর, আমার মা নেই। কথাটা বলে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে শুভা। তানভীরও খুব শক্ত করে শুভাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তানভীর শুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা শুভার চোখের পানি ভিজে যায় তানভীরের পাঞ্জাবি। শুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তানভীরের গাড়ি। তানভীর সারাক্ষণ ছিল শুভার পাশে। নিচে নামতেই সকলের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয় শুভা এবং তানভীর। এত লোকে গিজ গিজ করছে শুভাদের বাড়ি। তানভীর শুভাকে নিয়ে সোজা ভিতরে চলে যায়। শুভাকে দেখে তার বাবা চলে আসে সামনে, আর শুভাকে উদ্দেশ্য করে বলতে থাকে, শুভা রে, তোর মা আর নেই, চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে রে শুভা। কথাটা বলেই প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে শুভার বাবা। শুভাকে সোজা নামানো হয় তার মায়ের লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসে শুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধহয় আর হতেই পারে না। একজন সন্তান কখনোই এটা কল্পনা করতে পারে না। তার কাছে এটা খুবই কষ্টের। কিন্তু শুভার মা তো সকাল অবধি ভালো ছিল,
তাহলে এমন কি হলো তার? শুভা অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়েই থাকে সৌরভকে খুঁজতে, কিন্তু কোথাও সৌরভের দেখা পায় না। হয়তো মায়ের মৃত্যুতে সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। শুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটা দেখে। শুভার বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না। শুভার কাছে সব কিছু কেমন যেন নাটক বলে মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা বকা দেবে, আর বকা দিতে দিতে ভাত মেখে খাওয়াবে। শুভার এমন অবস্থা দেখে তানভীরের মা তার পাশে বসে, তাকে কাঁদতে বলে। সকলে শুভার মাথায় হাত বোলায়, শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু শুভা ভ্রু কুঁচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তানভীরকে ধরে খুব কাঁদছিল শুভা, কিন্তু হঠাৎ এখন কি হলো এমন? হয়তো একেই বলে অল্প শোকে কাতর। শুভার বাবা কাঁদতে কাঁদতে বলে ওঠে, শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে শুভা, মাকে দেখতে পাবি না আর তুই। বাবার কথাগুলো শুভার কান অবধি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসেই রইল শুভা। তানভীর এসে শুভার পাশে বসে আর শুভার মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু কোনো লাভই হয় না। শুভর কোনো পরিবর্তন নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকরা জানবে না, এটা কখনোই হয় না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সদস্যের 3টি টিমও চলে আসে। পুলিশরা এসেই তানভীরকে উদ্দেশ্য করে বলতে থাকে, স্যার, ডেড বডিটা পোস্টমর্টমে নিতে হবে। তানভীর পুলিশকে বলে ওঠে, ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো। পুলিশ এবার সবাইকে সরিয়ে লাশটা নেওয়ার জন্য যখনই আসে, সুভার বাবা তাদের বাধা দেয়। সুভার বাবা বলে ওঠে, না, আমার স্ত্রীকে নিয়ে যাবে না। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সবসময় বলতো কখনো সে মারা গেলে যেন এমন না হয়। প্লিজ আপনারা চলে যান, সুভা চলে যেতে বল ওদের। সুভা তানভীরের দিকে তাকায়। সুভা বলে ওঠে, ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টম হবে না। তানভীর তখন ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুভার মাকে নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুভার পাশেই ছিল। সুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটা টু শব্দও বের করেনি সুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুভা। সুভার মায়ের জানাজা শেষ হয়ে সবাই যে যার মতো চলে যায়। তামিম সরকারও সরকার বাড়িতে চলে যায় সুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তানভীর তার সুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই সুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তানভীর সোজা সুভার রুমে চলে যায়। আয়েশা বেগম সেখানে উপস্থিত ছিল। তানভীরের উপস্থিতিতে আয়েশা বেগম বাইরে চলে আসে। এখন তার বাড়ি যাওয়া উচিত। তানভীরের পঞ্চপাণ্ডবও চলে আসে গাড়ি নিয়ে, অপেক্ষা করতে থাকে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তানভীর সুভার সামনে এসে দাঁড়ায়। তানভীরের সামনে দাঁড়াতেই সুভা বসা থেকে উঠে দাঁড়ায় আর ঠাস করে তানভীরের গাল বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দেয় সুভা। সুভা বলে ওঠে, খুনি, আমার মায়ের খুনি তুমি। কথাগুলো বলতে বলতে সুভা খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে আর তানভীরকে মারতে থাকে। তানভীরও আটকায় না সুভাকে। সুভা আবার বলে ওঠে, আপনার জন্য আমি আমার মাকে হারিয়েছি তানভীর, আমি কখনোই আপনাকে ক্ষমা করব না, কখনো না। সুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তানভীর সুভার পায়ের নিচে বসে সুভার পা হাঁটুর উপর রাখে আর বলতে থাকে, তানভীর, 2 বছর আগে একটা মুভি দেখেছিলাম, নাম ছিল অ্যানিমেল। হালাই পরকিয়া কইরা বউয়ের পা ধইরা মাপ চায়, তার 100টা খুন বউ মাপ করে দেয়, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই সুভা, তোকে 2টা গুলিই মারছি, এটার জন্য কি ক্ষমা করবি না আমাকে? সুভা তানভীরের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায় আর বলে ওঠে, সেখানে তো নিজের বউয়ের মাকেই মেরে ফেললি। তানভীর বলে ওঠে, আমি মারি নাই তোর মাকে সুভা, তুই যদি সিরিয়ালে নায়িকাদের মতো চুপচাপ না থাইকা বলে দিতি যে বিয়া হয় নাই, তাহলে কি এত কিছু হইতো সুভা, তুই বল? সুভা বতি উত্তরে বলে ওঠে, একজন থ্রেট দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেট দিয়ে বিয়ের সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন, আর আমাকেই বলছেন মুখ খুলতে? আপনারা কি মানুষ? জানোয়ার থেকেও খারাপ আপনারা। কথাগুলো বলতে বলতে সুভা দুহাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে আর বলতে থাকে, এর আগে আমি পাগল হয়ে যাই, আপনি প্লিজ যান তানভীর, চলে যান এখান থেকে। তানভীরও সুভার কথা শুনে চুপচাপ চলে যায় ভদ্রলোকের মতো। পরক্ষণেই আবার সুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয় আর বলতে থাকে, তানভীর, তোকে ছুঁয়ে কসম করলাম সুভা, তোর গায়ে আর একটাও ফুলের টোকা দেব না, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দেব না বলে দিলাম। কথাটা বলেই তানভীর আর সেখানে দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে যায় সুভার বাড়ি থেকে। বের হতেই সুভার বাবার সম্মুখীন হয়।
পরক্ষণেই তার নজর পড়ে সুভার বাবার শার্টের কলারে। তানভীর তখন বলে ওঠে, আপনার শার্টের কলারের রক্ত কেন? কিসের রক্ত?